অনেক আলোচনা সমালোচনার ঝড় তুলে অবশেষে সেই কারিনা কায়সার অর্থাৎ ওই যে বাংলাদেশের ফুটবলার বিখ্যাত ফুটবলার এক সময়কার কায়সার হামিদের মেয়ে মাত্র ৩১ বছর বয়সে লিভার সংক্রান্ত জটিলতা অর্থাৎ লিভার ফেইলারের কারণে মারা গেল। এবং একে নিয়ে আলাপ আলোচনা তো অনেক হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে এবং তখনই কিন্তু অনেকে নানা রকম আলাপ করতেছিল যে এত ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী তার কর্মকাণ্ড থেকে সেটা প্রমাণিত হয়েছিল। তো সেই তাকে আবার কেন ভারতে নিয়ে যাওয়া হলো, তো এটা নিয়ে অনেকে অনেক আলাপ আলোচনা আর সমালোচনা এটা করছে। আমি নিজে একটা ভিডিও বানিয়েছি, কারণ জিনিসটা আমার কাছে ভণ্ডামি মনে হয়েছিল যে আমি একটা দেশকে যদি ঘৃণা করি, একটা দেশের মানুষদেরকে যদি আমি ঘৃণা করি, আমি যতই বিপদেই পড়ি না কেন আমি সেই দেশে কেন যাব। যাই হোক, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে চেন্নাইতে, এবং সেখানে আসলে ওই তার লিভার সেখানে ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, অর্থাৎ মানে লিভার অপারেশন করে বাদ দিয়ে অন্য একজনের দেহ থেকে লিভার লাগানো। এখন সেটা লাগানোর আগে মারা গেল না লাগাতে গিয়ে মারা গেল না লাগানোর পরে মারা গেল আমরা এখনও জানি না, বাট মারা গেছে। অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, এটা কামনা করা ছাড়া তো আর এখন কিছু নাই। এখন যে মারা গেছে তাকে নিয়ে আসলে এত আলোচনা সমালোচনার আর কিছু নাই। কেউ যখন মারা যায় তখন তাকে নিয়ে আসলে সমালোচনা করা উচিত না, এবং আমি সেটা করতে যাচ্ছি না। বাট আমি আসলে যে বিষয়টাকে এখানে অ্যাড্রেস করতে চাই, এই যে বাংলাদেশে বর্তমানে এই লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, এতে একেবারে মানে বাংলাদেশে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা মহামারীর আকার ধারণ করছে। দিব্যি দেখা যায় যে একটা মানুষ সুস্থ, কোনো সমস্যা নাই, খায় লয়, ঘরে ঘাড়ে রঙ্গ তামাশা করে, হঠাৎ করে দেখা যায় যে তার জ্বর হলো এবং জ্বর সারে না। তো অতঃপর যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় দেখা যায় যে তার কিডনি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ফেইলার হয়ে গেছে, অথবা লিভার ফেইলার হয়ে গেছে, লিভার মানে পুরোপুরি একেবারে ড্যামেজ হয়ে গেছে এরকম। আরে লিভারের এই কিডনি, এই দুটো জিনিস এমন এক পিকুলিয়ার জিনিস, একেবারে লাস্ট পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ আসলে এটার কোনো প্রতিক্রিয়া উপলব্ধি করে না। অর্থাৎ লিভারে মনে করেন যে হেপাটাইটিস এ বা বি বা সি ইত্যাদি যে ভাইরাস আক্রান্ত হয়, তো এই আক্রান্ত হলে পরে এটা যে আর্লিয়ার স্টেজে কেউ ধরতে পারে তা কিন্তু না। একেবারে ভিতরে মানে লিভারের পুরা ইয়েটা একেবারে সারখার করে দেওয়ার পর একেবারে লাস্ট মোমেন্টে এসে ধরা পড়ে। যখন ধরা পড়ে তখন কিন্তু আসলে খুব বেশি করার কিছু থাকে না। আর নর্মালি ওই একটু লিভারের যে কোনো সমস্যা হলে মানুষের শরীরে বা কিডনিতে সমস্যা হলে মানুষের শরীরে কিন্তু ওই যে একটু জ্বর হয়, তো প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে যায়, কিছুদিন পরে হয়তো আবার হয়, আর ডাক্তারের কাছে গেলে ওইটাই করে। বাট যখন আসলে সিরিয়াস পর্যায়ে যায় তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। যখন আসলে ডায়াগনোসিস করা হয় যে তার কিডনি অথবা লিভার ফেল হয়ে গেছে। তো আমার বিচার্য বিষয় হলো এবং আলোচ্য বিষয় হলো এটা যে বাংলাদেশে এই দুইটা রোগ দেখবেন যে দিব্যি সুস্থ আছে, কথা নেই বার্তা নেই, ধাম করেতে অসুস্থ হলো, পরীক্ষা নিরীক্ষা করলো, তার হয় লিভার ফেল অথবা কিডনি ফেল। কী ভয়ঙ্কর অবস্থা! তাই না? এমনিতে তাকে সারাদিন ভালোই দেখা যাচ্ছিলো, কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা, এইগুলো কিন্তু বাংলাদেশে মহামারী আকার ধারণ করছে। এবং কেন করছে বস্তুত সেইটাই অ্যাড্রেস করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। দেখেন, আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশে বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে, যারা গাঁও গ্রামে অঞ্চলে থাকে তাদের কথা ভিন্ন, বাট যারা শহর অঞ্চলে থাকে তারা যে খাদ্য খাবার ডেলি খায় প্রত্যেকটা হলো ভেজাল। তারা যে পানিটা খায়, ওই এখন তো ওই যে সাপ্লাই পানি তো তারা খায় না, ওই যে জার ভর্তি পানি সরবরাহ করে, তাই না? মুশকিলটা হচ্ছে জার ভর্তি পানি খাইলেই যে সেটা বিশুদ্ধ পানি তা কিন্তু না। কারণ যারা নাকি ওই জারগুলো সরবরাহ করে ওরা কি ঠিক মতো ওইগুলো পরিষ্কার করে নাকি? আমার তো মনে হয় না। আর যখন এটা পরিষ্কার করা হচ্ছে না তখন ওর মধ্যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে জন্মালো, বিশেষ করে ভাইরাস, ভাই এই শুদ্ধাই তো খাচ্ছে, তাই না? অর্থাৎ আমাদের দেশে এই যে পানি, বিশেষ করে এই যে লিভার ফেইলারের জন্য যে
হেপাটাইটিস এ, বি বা সি এগুলো তো পানিবাহিত এবং পানি থেকেই বস্তুত হয়। এবং এই যে শহরে, বিশেষ করে ঢাকা শহরে যদি আপনি দেখেন, আপনি একটা হোটেলে ঢুকবেন, সেখানে কি আপনাকে বিশুদ্ধ পানি খাওয়াবে? না। অর্থাৎ ওই সাপ্লাইড পানি যেটা নাকি আসলে পরিষ্কার না, ওইটা খাওয়াবে। আর যে খাদ্যটা খাওয়াবে দেখা যাবে যে বাসি খাবার। অনেক ক্ষেত্রে বাসি খাবার একটু গরম করে আপনাকে দিল। এখন যেটুকু গরম করলে ওই রোগ জীবাণু মারা যাওয়ার কথা, সেটুকু হয়তো গরম করে না। তারপরে আসেন পরিবেশ ব্যাপকভাবে দূষিত, প্রচণ্ড রকম ধুলা বালি আবর্জনা যেখানে সেখানে। এর দ্বারা প্রত্যেকটা মানুষ এই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। খালি যে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলেই যে লিভার বা ওই কিডনি ফেল হয় তা কিন্তু না। আমরা যে খাদ্যগুলো খাই প্রত্যেকটা ভেজাল, যেমন তেল দিয়ে যে রান্না করা হয়। বাংলাদেশে ভাই বিশুদ্ধ তেল পাওয়া এটা স্বপ্নের ব্যাপার। এই যে এখন অধিকাংশ লোকজন সয়াবিন ব্যবহার করে, তাই না ভাই? এগুলো সয়াবিন না, এর মধ্যে আরও নানা রকম এটা ওটা সেটা ভেজাল দিয়ে, পাম অয়েল দিয়ে, মানে এমন একটা ককটেল তৈরি করে যেটা দিয়ে রান্না করে যদি খাওয়া হয়, এটা কিন্তু ওই লিভার এবং কিডনিতে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই তেলটার জন্যই কিন্তু এই যে শুধুমাত্র কিডনি আর লিভার যে ডিস্টার্ব করে তা কিন্তু না। এই যে এখন প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবডি ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিড প্রবলেম। প্রত্যেকে ওই ওমিপ্রাজল খাইতে হয়, রেনিটিডিন তো এখন খায় না, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এগুলো খায়। কারণটা কি? এই যে গ্যাসের প্রবলেম, এটা কারণটা কি? কারণটা হলো কিন্তু ভেজাল তেল। এখন তেল ছাড়া তো খাওয়া যায় না, কিন্তু বিশুদ্ধ তেল তো বাংলাদেশে নাই। আমি জানি না যে এই সয়াবিন কিনে এনে বিশুদ্ধ তেল বিক্রি করলে যদি দাম বেশি পড়ে তাতেও সমস্যাটা কি, কিন্তু কেন যে এটা করে না এটা আমার মাথায় ঢোকে না। আমার মাথায় ঢোকে না। মানে ভয়ঙ্কর রকমভাবে 2 নম্বরই করবে প্রত্যেকটা শিল্প মালিক, প্রত্যেকটা কারখানার মালিক। মানে 2 নম্বর ছাড়া কোনোভাবেই নাই। আপনি মিষ্টি খাবেন, ওই বাসি মিষ্টি উল্টা পাল্টা দেখবেন, ওর মধ্যে মানে কোনো খাবার বিশুদ্ধ না। তারপর আপনি ফল কিনবেন, শাকসবজি কিনবেন, ভাই ফরমালিন দেওয়া। মাছ কিনবেন, ফরমালিন মারা, যাতে করে ওটা নষ্ট হয় না আর কি। এখন এই যে ফরমালিনযুক্ত খাবার ঠিকঠাক মতো যদি বিশুদ্ধ করে যদি না খায়, বিশেষ করে ফল, মানুষ তো নিয়ে বাসায় দিয়ে খাওয়া শুরু করে দেয়, তাই না? এখন এই ফরমালিন যুক্ত ফল খাইলে কী হয়? এগুলো কিডনি আর লিভারকে অ্যাফেক্ট করে এবং তখন এগুলো ফেলিয়ার হয়। মানে বাংলাদেশের মানুষ আসলে আল্লাহর দয়া বেঁচে আছে, কারণ প্রত্যেকে এত বেশি দূষিত খাবার খায়। আমার কাছে কেন জানি মনে হয় যে এখন যদি এদের বিশুদ্ধ খাবার খাওয়ানো হতো, এরা হয়তো সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যেত। মানে এমন একটা অবস্থা। কিন্তু তাই বলে দূষিত খাবার খাইলে তার প্রতিক্রিয়া তো আস্তে আস্তে হয়, তাই না? এবং এইটা বেসিক্যালি লিভার আর কিডনির উপরে এটার প্রভাব বিস্তার করে, এই ফরমালিন, তারপর ভেজাল তেল। এখন চিন্তা করে দেখেন, এত কিছুর পরেও যে কিছু মানুষ মনে করেন যে বেঁচে টেসে আছে, এটা আসলে অনেক ভাগ্য। এইটা কিন্তু আসলে অনেক ভাগ্য। এখন ওই দেখবেন যে ওই যে ইয়েতে রমজান মাসে যে মানে ঈদের সময় যে সেমাই টেমাই বিক্রি করে, দেখবেন যে ওর মধ্যে যে কী পরিমাণ ভেজাল উল্টা পাল্টা, এবং এই কী পরিমাণ যে ভেজাল তেল দিয়ে ভাজে টাজে, এর চিন্তাই করা যায় না। যারা গ্রামে থাকে তারা কিছুটা ফরচুনেট, তারা অন্তত বিশুদ্ধ পানিটা পান করে, তারা নিজেদের ক্ষেতের শাক সবজি এইগুলো হয়তো খায়, তারপরে নিজেদের ঘের বা পুকুরের মাছ হয়তো অনেক ক্ষেত্রে মেরে টেরে খায়। এই জন্য দেখবেন যে এই লিভার এবং এই কিডনির যে সমস্যা, এটা শহরে বসবাসকারী লোকের মধ্যে অনেক বেশি, গ্রামের মানুষের ক্ষেত্রে এটা কিন্তু কম। কারণ তারা কিছুটা হলেও কিন্তু বিশুদ্ধ খাবার খায়, জাস্ট ওই তেলটা ছাড়া, কারণ তেলটা তো কিনতেই হয় এবং সেটা ভেজাল। তো যাই হোক, আমার বক্তব্য একেবারে পরিষ্কার, যে বা যারাই ক্ষমতা আসুক না কেন, এরা আসলে খাদ্যের ব্যাপারে কোনো রকম কোনো কেয়ার নাই। কীভাবে যে খায়, কী খায় তা ঠিক নাই। এই যে এই কানাডা বা আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে মানে এটা চিন্তাই করা যায় না, এখানে খাদ্যে কোনো ভেজাল আছে, এটা কল্পনাই করা যায় না। এদের ফার্স্ট প্রায়োরিটি হলো খাদ্য হতে হবে কমপ্লিটলি বিশুদ্ধ, কোনো রকম কোনো এদিক ওদিক করা যাবে না। আর যদি কেউ এদিক ওদিক করে ধরা খায় তাহলে কিন্তু তার কঠিন শাস্তি। কিন্তু বাংলাদেশে কেউ বিশুদ্ধ খাবার যদি বেচে, মনে হয় যে তারই কঠিন শাস্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। ফলাফল এই মানুষ কিডনি এবং এই যে লিভার ফেইলিয়ারে ভোগে। এর মধ্যে আবার তরুণ সম্প্রদায় যারা আছে
তারা আবার খায় ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত আলতু ফালতু জিনিসের নেশা করে। এবং এই দুইটা জিনিস, এই যে ইয়াবা এবং ফেন্সিডিল, এইগুলো যারা খায় তাদের কিডনি আর লিভারের 12টা একেবারে সহজ, মানে খুব দ্রুত কিন্তু মানে 12টা বেজে যায়। এই জন্য মাঝে মাঝে বলি, বাংলাদেশে অন্তত বিয়ারটা যদি অ্যালাউ করে দিত তাহলে মানুষ আর কিডনি ওই খাইতো না, ওই ফেন্সিডিল আর ওই ওই কি ইয়াবা, এটা খাইতো না। এই যে ভারত থেকে ফেন্সিডিল বাংলাদেশে রপ্তানি হয়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার, ভারতে কিন্তু কেউ ফেন্সিডিল খেয়ে নেশা করে না। কারণ কি? ভারতে প্রত্যেকটা শহরে এবং এমনকি মফস্বলেও যেখানে সেখানে যে মদের দোকান আছে, তো লোকজন মদ টদ কিনে খায়। তো তাদের ওই ফেন্সিডিল কী কারণে খাবে? তারা কিন্তু ফেন্সিডিল খায় না। তো বাংলাদেশে মানুষ হলো এখন ধর্মান্ধ, এবং এই ধর্মান্ধতার কারণে এখানে বিয়ারটা পর্যন্ত অ্যালাউ করে না। তো তাহলে কী করবে মানুষ? নেশা ছাড়া অনেক ক্ষেত্রে আছে কি, নেশা ছাড়া তো মানবজাতি নেশা ছাড়া আসলে বাঁচে না। কিছু কিছু মানুষ আসলে ওই যে অনেক সময় বলে না যে নেশা ত্যাগ করতে হবে, হ্যাঁ, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। পৃথিবীর উন্নত দেশে তো নেশা আরও বেশি করে যেন যে আমেরিকা, কানাডা, আমি দেখি গাঁজা এখানে কিন্তু বৈধ, গাঁজা কিন্তু বৈধ, এবং না করে উপায় নেই। কারণ দেখা যায় যে এই সমস্ত দেশের মানুষগুলা আনন্দ ফুর্তিতে থাকতে থাকতে অনেক ক্ষেত্রে হতাশায় আক্রান্ত হয়, তখন গাঁজা টেনে একটু মজা নেয় আর কি। এখন এটা যদি বন্ধ করতো, এবং এখানে এই যে মদ, তারপরে মনে করেন যে ওই হুইস্কি বা বিয়ার, এগুলো অনেকে হয়তো খায় না, বাট গাঁজা টানে, মানে ইচ অ্যান্ড এভরিবডি গাঁজা টানে। ইন্টারেস্টিং ব্যাপার। এবং গাঁজার থেকে সিগারেটের দাম অনেক বেশি, চিন্তা করা যায়। কানাডাতে আমি দেখছি যে এক প্যাকেট সিগারেটের দাম $18-20, মানে প্রভিন্স বাই প্রভিন্স একটু ডিফারেন্স আছে। আর ওই $20 বা $20 যে এক প্যাকেট সিগারেট কিনলো, দেখা যায় ওই টাকায় যদি গাঁজা টানে, মানে গাঁজা কিনে, তা 5-6 দিন চলে যায়। সিগারেটে হয়তো একদিনও যায় না, বুঝছেন? তো এটাই বলার জন্য এই ভিডিওটা বানানো, যে অ্যাটলিস্ট এই বাংলাদেশের মানুষগুলোকে বাঁচাতে গেলে, এই ফেন্সিডিল তারপর ইয়াবা থেকে বাঁচাতে গেলে অন্তত অ্যাটলিস্ট বিয়ারটা বৈধ করা উচিত। আর বাংলাদেশের খাদ্য খাবার যেগুলো আছে, এই অন্তত তেলটা এবং পানি, এই দুইটা জিনিসের ব্যাপারে সরকার যদি একটু নজর দিত, মানুষদেরকে যদি এই বিশুদ্ধ তেল আর বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে পারতো, তাহলে অকালে এই অল্প বয়সে কিডনি নষ্ট হয়ে আর লিভার নষ্ট হয়ে মানুষ মারা যেত না। তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।